দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান। আপনারা জানেন যে বাংলাদেশের 11টি জেলার 73টি উপজেলা এখন বন্যা চলছে এবং বেশ কয়েকদিন ধরে এই বন্যা উপদ্রুত এলাকা আসলে মানুষের দুঃখ দুর্দশা রয়েছে এবং সেখানে ত্রাণ কাজ পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত 31 জন মানুষ মারা গেছেন সরকারিভাবে। তো এই ত্রাণ তৎপরতা আসলে যারা চালাচ্ছেন সেরকমের দুটি বাহিনী এবং একটি সংস্থার লোক আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমি শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আছেন ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম, এনপিপি, এইচডিএমসি, পিএসসি, বাংলাদেশ নৌবাহিনী এবং পার্সোনাল সার্ভিসেসের পরিচালক, নৌ সদর দপ্তর। আছেন কর্নেল ইন্তেকাব হায়দার খান, এসইউপি, পিএসসি, কর্নেল স্টাফ, মিলিটারি অপারেশনস পরিদপ্তর, সেনা সদর। আছেন ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী, পরিচালক, জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাক। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত। ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম, আপনাকে আলোচনা শুরু করতে চাই যে এখন বন্যা আসলে যে পরিস্থিতি, তাতে আসলে ত্রাণ তৎপরতা নিয়েই আমরা আসলে মূল আলোচনাটা করছি। আপনার নৌবাহিনীরা তো আসলে এমনি কোস্টাল এরিয়ায় কাজ করে থাকেন, এই বন্যায় আসলে আপনারা কিভাবে কাজ করছেন? দেখুন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে নৌবাহিনী বা ইটস নেচার পানির সাথে খুবই আমরা কাছাকাছি সবসময় বসবাস করে থাকি এবং আমরা এই রিসোর্সের দিক থেকেও কিন্তু মোটামুটি বেশ ভালোই সবসময় ইকুইপ থাকি। ফর এক্সাম্পল লাইফ জ্যাকেট, লাইফ সেভিং অ্যাপারেটাস যদি বলে থাকেন, বোট বা এই ধরনের জিনিসপত্রগুলো আমাদের কাছে সবসময় মোটামুটি রেডি থাকে। এই ফ্লাডের যে ঘটনা এখন যেটা চলছে 20 তারিখে যখন ঘটে, 21 তারিখ যখন আমরা অর্ডারটা পাই মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে, ঠিক 2 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের সমস্ত যে জিনিসপত্র নিয়ে মোটামুটি আমাদের কন্টিনজেন্টগুলো মুভ করতে পেরেছে এবং বিকালের ভিতরেই 21 তারিখে আমরা এলাকায় পৌঁছে যাই। যদিও ওখানে কিছু ডিফিকাল্টিস ছিল, ইনিশিয়ালি আমরা যেখানে গিয়েছিলাম দেখা যাচ্ছে যে ওখানে আবার পানি উঠে যাচ্ছে, কন্টিনজেন্টও শিফট করতে হয়েছে এবং এর পরবর্তীতে যে ত্রাণ তৎপরতা, প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হলো আপনার সার্চ অ্যান্ড রেস্কিউ। তো তখন যেটা আমাদের উদ্ধার কার্যটা খুব প্রফাউন্ডলি করতে হয়েছে। পরবর্তীতে ত্রাণ তৎপরতা মোটামুটি বেশ ভালোভাবেই চলেছে। এখন আমরা যে কাজটা করছি, ত্রাণ তৎপরতার পাশাপাশি আমাদের যে চিকিৎসার ব্যবস্থা, তারপরে মানুষজনকে যে কোঅর্ডিনেট করে তাদেরকে পূর্বের অবস্থায় বা নিজের যে বাড়িঘর আছে সেখানে ফেরত নিয়ে যাওয়া, এই কাজগুলোতে আমরা বেশি এখন মনোযোগ দিচ্ছি। আপনার জ্ঞাতার্থে আপনি জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে একটি 30 বেডের একটি হাসপাতাল ওখানে এস্টাবলিশ করেছি বন্যা দুর্গত এলাকাতে এবং ওখানে প্রতিনিয়তই নানান মানুষজন আসছে, তাদের প্রতিনিয়ত যে সকল রোগ শোক হচ্ছে সে সকল নিয়ে আসছে, আমরা এগুলোকে হ্যান্ডেল করছি। পাশাপাশি ত্রাণ তৎপরতা চলছে এবং এই দুটো দিকে আমরা এখন মোটামুটি বেশি। 11টি জেলাতেই কি আপনারা মোতায়েন রয়েছে? না, আমরা সবটুকুটি জেলাতে নেই। আমরা বেসিক্যালি ফেনী সদর, ফুলগাজী এবং পাইকগাছা, যদিও ওটি এই নদীর কারণে হয়নি, বাট অতিবৃষ্টি এবং সেই কারণে রয়েছে, এবং মিরেশ্বরাইও আমরা আমাদের ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্য চালিয়েছি। কর্নেল ইন্তেকাব হায়দার খান, আপনার কাছে যদি জানতে চাই যে সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে আসলে কি কি ইনিশিয়েটিভ এর মধ্যে নেওয়া হয়েছে এবং আপনারা তো আমরা জানি যে এখান থেকে হেলিকপ্টার করে ত্রাণ পাঠাচ্ছেন, ওইখানে ত্রাণের ডিস্ট্রিবিউশনটা, এই গোটা কার্যক্রম যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে বোস ভাই, এবং সেই সাথে আপনার মাধ্যমে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই দেশের যে বর্তমান বন্যা পরিস্থিতি চলছে সেখানে আমাদের যে কার্যক্রম সেটাকে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য। সশস্ত্র বাহিনী, আপনারা জানেন যে গত 21শে আগস্ট থেকে দেশের প্রাথমিকভাবে দেশের পূর্বাঞ্চলের ফেনী, সেই সাথে কুমিল্লার কিছুটা অংশ, চট্টগ্রামের কিছুটা অংশে প্রথম প্লাবিত হয় এবং তারপরে একে একে দেশের মোট 11টি জেলায় আমরা বন্যা আক্রান্ত হই। তো আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমেই যেটা করা হয়, আপনারা জানেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী আমরা ইতিমধ্যেই মাঠে মোতায়েন ছিলাম। সো আমাদের জন্য একটা সুবিধা হয়েছিল যেটা, যে শুরুতেই যে রিয়াকশনটা, ইমিডিয়েট রেসপন্স যেটা, সেটা আমরা সেই সব ক্যাম্প থেকে করতে পেরেছি। তো সেই সাথে 21 তারিখে যখন প্রথম বন্যা পরিস্থিতির উদ্ভব হলো, তখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার আদেশক্রমে আমাদের সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে আমাদের সকল বাহিনী আমরা ডিপ্লয় করি। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের প্রাথমিক ফোকাসটা ছিল, যেহেতু সবচেয়ে ইন্টেন্স সিচুয়েশনটা ছিল ফেনীতে, তো আমাদের যেখানকার 33 পদাতিক ডিভিশন যারা ওখানকার লোকাল যে ফরমেশন যারা ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত, তারা ইমিডিয়েটলি ওখানে ডিপ্লয় করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা তাদের যে রিসোর্স ছিল সেটা ডিপ্লয় করেন এবং পরবর্তীতে আমরা যেহেতু
তাদের রিসোর্সে এই পরিবেশ, এই বন্যা পরিস্থিতি যে ভয়াবহতা ছিল এবার, তাদের রিসোর্সে এটা কুলাচ্ছিল না। তো তারা আমাদেরকে রিকোয়ারমেন্ট প্রেস করেন এবং আমরা সেনা সদর থেকে আমাদের আর্মির অন্যান্য এলাকার যেসব জায়গায় বন্যা আক্রান্ত হয়নি সেখান থেকে আমাদের অ্যাডিশনাল রিসোর্স, বোট, পাওয়ার প্ল্যান্ট, ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট, এগুলো আমরা ডিপ্লয় করি। সেই সাথে আমাদের হেলিকপ্টার, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার আমরা চেষ্টা করেছিলাম প্রথম 2 দিন পাঠাতে, কারণ প্রথম 2 দিন আপনারা জানেন যে স্রোত খুব প্রচণ্ড স্রোত ছিল 21 এবং 22 তারিখে। সেই প্রবল স্রোতের কারণে আমাদের নৌকাগুলো ঢুকতে পারছিল না, স্পেশালি ফুলগাজীর উত্তরে পরশুরাম এলাকায়। তো যাওয়ার একমাত্র পদ্ধতি ছিল হেলিকপ্টার। বাট প্রবলেম যেটা হলো যে আবহাওয়া এতই প্রতিকূল ছিল এবং এত বৃষ্টি হচ্ছিল যে প্রথম 2 দিন আমরা হেলিকপ্টারও ওই এলাকায় পাঠাতে পারিনি। সো এই জন্য প্রথম 2 দিন আমাদের কিছুটা সমস্যা হয়েছে। বাট এরপরে 23 তারিখ থেকে যখন ওয়েদারটা একটু ভালো হলো, তখন আমরা আমাদের হেলিকপ্টার পাঠালাম, পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম এবং একই সাথে আমাদের 22 তারিখ থেকে আমাদের উদ্ধার এবং রিলিফ কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। প্রথম দিনই আমরা কমপক্ষে 3000-এর বেশি মানুষকে উদ্ধার করতে পেরেছি প্রতিকূল পরিস্থিতির ভিতরে। এর সাথে আমাদের সাথে যোগ দেয় বিমান বাহিনী এবং তখন থেকে আমাদের এই প্রাথমিকভাবে যেহেতু রাস্তাগুলো সব ডুবে গিয়েছে, সো আমাদের মেইন মিনস অফ ট্রান্সপোর্ট ছিল নৌকা, স্পিডবোট, সেই সাথে হেলিকপ্টার। তো এগুলো ব্যবহার করেই আমরা আমাদের প্রথম ফোকাস ছিল রেস্কিউ ফেজ, যে যারা বিপদগ্রস্ত অতি দুর্গম এলাকায় তাদেরকে উদ্ধার করা। আমাদের হেলিকপ্টার, যতগুলো হেলিকপ্টার ছিল, তো আমাদের সাথে র্যাবের হেলিকপ্টার, বিজিবির হেলিকপ্টার যোগ দেয় এবং এয়ারফোর্সের হেলিকপ্টারও যোগ দেয় এবং প্রাথমিকভাবে আমরা ফোকাস করি যেগুলো বেশি দুর্গম এলাকা সেগুলোতে। সেখান থেকে আমাদের রিকভারির বা রেস্কিউর প্রায়োরিটি ছিল যারা অসুস্থ রোগী, কিছু অন্তঃসত্ত্বা মা ছিলেন, তারপর বয়স্ক যারা মানুষ আছেন তাদেরকে আমরা উদ্ধার করি এবং সেই সাথে আমাদের রিলিফ কার্যক্রমটা শুরু হয়। তো 23 তারিখের পর থেকে আমরা ফুল সুইংয়ে আমাদের হেলিকপ্টার এবং নৌকাযোগে কাজ শুরু করি এবং পরবর্তীতে যখন পানি একটু নেমে যায়, 25 তারিখের পর থেকে আপনারা জানেন যে এলাকায় একটু পানি নেমে গেছে, পরবর্তীতে এখন সড়ক পথে আমাদের কার্যক্রমটা চালু আছে। দুর্গম এলাকা আসলে আপনারা কিভাবে চালাচ্ছেন সেই জবাবটা আমি একটু নেব। আমি একটু ডক্টর লিয়াকত আপনার কাছে জানতে চাই যে ওনারা তো আসলে অপারেশনের কথা বলছিলেন, কিভাবে ত্রাণ পৌঁছাচ্ছে, আসলে এই বন্যাটা কেন হলো সেইটা নিয়ে আপনার অ্যাসেসমেন্টটা একটু জানতে চাই। অনেকে বলছে যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যাটা হলো, এবং এইটাই কি আসলে মূল কারণ, না বৃষ্টিপাতটাও একটা কারণ? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুযোগ দেওয়ার জন্য কথা বলার। আসলে আপনারা জানেন যে সারা পৃথিবী কিন্তু ক্লাইমেট চেঞ্জের মতো একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে দিয়ে আমরা যাচ্ছি এখন। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অগাস্ট মাসে আপনারা যদি একটু খেয়াল করেন, অন অ্যান অ্যাভারেজ 500 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা 30 দিনে, কিন্তু আপনি যদি খেয়াল করেন 18 এবং 19 ওই সময়টাতে শুধু পরশুরামে বৃষ্টি হয়েছে একদিনে 304 মিলিমিটার এবং তার আগের দিন প্রায় 70-80 মিলিমিটার, তার পরের দিন প্রায় 50-60 মিলিমিটার। তো তার মানে দাঁড়ালো কি, প্রায় 400-420 মিলিমিটার বৃষ্টি 2 দিনে হলো বা 3 দিনে হলো। ঠিক একইভাবে আমাদের যে উজানের দেশ, সেখানেও কিন্তু ত্রিপুরায়, এটা একটা হিলি অঞ্চল, সেখানে কিন্তু প্রায় একদিনে 400 উপরে মিলিমিটার বৃষ্টি হয়েছে, 480 কিংবা 90-র মতো। তো এই টোটাল ভলিউমটা যদি রান অফ হিসাবে একবারে আসে তাহলে এটা একটা বিকট, কারণ আমাদের যে ফেনী নদী, ওখানে এর আগেই কিন্তু একটা বাঁধ ভাঙ্গা ছিল, মেরামত করা ছিল না। তার মানে এই প্রবল স্রোত, উজানের প্লাস আমার দেশের, এই দুইটা মিলেই কিন্তু এই ওভার ফ্লাডিংটা হয়, ফ্লাশ ফ্লাড হঠাৎ করে আসে, তাই ঘটেছে। তবে এর সাথে একটা কথা একটু বলা ভালো, আমাদের গুমতি যে নদী, তার আপস্ট্রিমে একটা ড্যাম ফর ইলেকট্রিসিটি, ডাম্বুর যেটাকে বলে, প্রায় 150 কিলোমিটার আপস্ট্রিমে সেটা আছে। তো সেইখানেও কিন্তু অতিবৃষ্টি হওয়ার পারেন, কারণ আপনি জানেন ত্রিপুরাতে কিন্তু তখন রেড অ্যালার্ট চলছিল। তো সেখানেও কিন্তু পানি, অনেক অনেক পানি। তো সেখানে একটা কথা আমরা পত্রপত্রিকা যেটা দেখেছি যে গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু আবার এরকমও দেখেছি যে ড্যামগুলোতে সাধারণত অটোমেটিক স্পেলের একটা ব্যবস্থা থাকে। কারণ অনেক সময় যেমন আমরাও কিন্তু কাপ্তাইয়ের আমাদের যে ড্যাম আছে সেখানেও কিন্তু আমরা কিছু পানি রিলিজ করেছি, তো আমরা জুডিশিয়ালি রিলিজ করেছি। তবে একটা জিনিস খুব ভালো হতো যদি আমরা একটু আগে এই সতর্ক বার্তাটা পেতাম যে
এখান থেকে পানি স্পিল হবে, তাহলে আমাদের ইভাকুয়েশনটা আমরা ভালো করতে পারতাম। কারণ যে মানুষগুলো অ্যাফেক্টেড হলো তাদেরকে যদি আমরা একটু সময় দিতাম, তারা একটু ভালোভাবে অ্যাসেটগুলো গোছগাছ করে তারা নিজেরা একটা আশ্রয় কেন্দ্রে যেতে পারতো আর কি। ইন্ডিয়া কি এর আগেও বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে তথ্য দিত? তো আমাদের, আপনি জানেন যে আমাদের একটা জয়েন্ট রিভার কমিশন আছে। সো জয়েন্ট রিভার কমিশনে তারা মিটিং করে, তথ্য আদান প্রদান করে এবং জয়েন্টলি তারা কিছু নদীর পানি প্রবাহ মাপে এবং ওয়াটার লেভেল মাপে। যেমন এই যে 2-3 দিন আগে যে ফারাক্কার গেট খুলে দেওয়া হলো, এটা কিন্তু ওয়েল ইনফর্মড। সো এই জয়েন্ট রিভার কমিশন কতটা ইফেক্টিভলি কাজ করছে এটা নিয়ে আলোচনা হতে পারে, বাট দেয়ার ইজ এ মেকানিজম। ক্যাপ্টেন শফিউল, আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনি বলছিলেন যে আপনারা এখানে অনেক তৎপরতা চালাচ্ছেন। আপনাদের সেন্ট্রালি কি মনিটরিং ব্যবস্থাটা কেমন হচ্ছে? আপনারা কি মনিটর করছেন যে প্রপারলি যেখানে আসলে ত্রাণ যাওয়ার কথা সেখানে যাচ্ছে কিনা, বা আপনাদের যারা ডিপ্লয় রয়েছে তারা ঠিকঠাক মতো কাজ করছে কিনা? এটা কি ঢাকায় বসে মনিটর করা সম্ভব? জি, আমাদের এই সিস্টেমটা অলরেডি এস্টাবলিশড। তো আমাদের যে কমান্ডগুলো রয়েছে, এরিয়া কমান্ডার্স যেমন চট্টগ্রামে রয়েছেন এবং খুলনাতে রয়েছেন, এর পাশাপাশি আমাদের ঢাকা থেকে আমরা সবসময় আমাদের অফস্ট্রুম রয়েছে, সেখান থেকে আমরা মনিটর করছি যে কী কী কার্যক্রম ওখানে চলছে। এবং বেসিক্যালি যে এরিয়াগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম এবং খুলনা, তারা ওইখান থেকে দেখছে যে আমাদের কোন কোন ব্যক্তিবর্গ ওখানে গিয়েছে। তারাই বেসিক্যালি এই হিউম্যান রিসোর্সেস যে মুভমেন্ট এবং ম্যানেজমেন্ট ইনক্লুডিং ট্রান্সপোর্ট, ত্রাণ পুরোটাই করছেন। এবং আমরা যেটা করেছি ওইখানটাতে একটা কোঅর্ডিনেশন সেল গঠন করেছি। তো এই কোঅর্ডিনেশন সেল যেটা করছে, যেই ধরনের ত্রাণ তৎপরতা পুরা দেশব্যাপী চলছে, আপনি দেখছেন টিএসসি থেকে আরম্ভ করে সব জায়গাতেই সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করতে চায় স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু জিনিসটা সঠিকভাবে জায়গা মতো পৌঁছানো এবং সঠিকভাবে যে বিতরণের বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমাদের মাধ্যমে হলে পর অনেক ভালো হয় এবং আমাদের মাধ্যমে খুব ভালোভাবে হচ্ছে। অনেকেই আসছে, আমাদের যেমন নৌবাহিনীর যে সকল ত্রাণ রয়েছে আমরা সেগুলো দিচ্ছি, কিন্তু এর পাশাপাশি যারা আমাদের যে কোঅর্ডিনেশন সেলের নাম্বারগুলো সব জায়গাতে দেওয়া আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে, তো তারা আমাদের কাছে দিচ্ছে এবং আমরা ওখান থেকে ডিস্ট্রিবিউট করছি। আপনার জ্ঞাতাতে আরেকটু বলতে চাই, আমাদের যে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ রয়েছে, তারাও একটা বিরাট অংশের একটা ত্রাণ আমাদের ওখানে পাঠিয়েছে এবং আমরা কিন্তু এখান থেকে এই জিনিসগুলোকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট করেছি যেখানে প্রয়োজন। তো এই যে মনিটরিংয়ের যে বিষয়টা বললেন, খুব সুন্দরভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। যদিও বাইরে থেকে যে ত্রাণগুলো যাচ্ছে অনেক সময় হয় কি অতি উৎসাহী, কিন্তু ওখানে চলে গিয়ে হয়তো বা ঠিক মতো জায়গা মতো পৌঁছাতে যায় না। অনেক সময় যেই ট্রান্সপোর্টে নিয়ে যায় বা যে ব্যক্তিবর্গ যায় তারাই একটা ডেঞ্জার হয়ে দাঁড়ায়। তো তারা যখন কোঅর্ডিনেশন করে যায় তখন আমাদের মাধ্যমে খুব সুন্দরভাবে কাজটা করা সম্ভব এবং করা হয়েছে। এখানে মানে কোস্টগার্ড কিরকম কাজ করছে? জি, কোস্টগার্ড একটা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি এনেছেন। কোস্টগার্ড কিন্তু সবসময় ডেপ্লয়েড থাকে কোস্টাল এরিয়াগুলোতে এবং তারাও এই নৌবাহিনীর সাথেই একই সাথে। তবে আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি যাতে করে কোথাও ডুপ্লিকেশন অফ এফোর্ট না হয়। একই জায়গাতে যদি দেখা যাচ্ছে যে যেই পয়েন্ট অনেক সময় আসে যে একই জায়গাতে বারবার ত্রাণ যায় আবার কোনো জায়গাতে যাই না, সেই কারণে আমরা এই দুইটা বাহিনীকে নিয়েই খুব সুন্দরভাবে, কোস্টগার্ডেরও তাদের ডেপ্লয়েড ইউনিটস রয়েছে এবং তারাও মনিটরিং সেল এবং ইয়ের মাধ্যমে কাজটা করছে। সো ফাইনালি যেটা হয় যে নৌবাহিনী সদর দপ্তর এবং কোস্টগার্ড সদর দপ্তর ঢাকা থেকে এই ফুল কোঅর্ডিনেশনটা কন্ডাক্ট করতে থাকে এবং সেটা সাকসেসফুলি আপনারা করতে পারছেন। যে কর্নেল ইনথেকে আপনার কাছে জানতে চাই সেটা হলো যে দুর্গম এরিয়া ত্রাণ পৌঁছানো তো আসলে একটা ঝুঁকিরই কাজ, এবং আমাদের কাছে যে রিপোর্ট সেটা হলো অনেক দুর্গম এলাকা আসলে ত্রাণের স্বল্পতা রয়েছে। এইটার মূল কারণটা কি? যে অধিকাংশ মানুষই কিন্তু আসলে শহরাঞ্চলে দিচ্ছে যেখানে প্রচুর ত্রাণ যাচ্ছে, কিন্তু দুর্গম এলাকায় পাঠানোটা একটা রিস্কি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যেতে পারছে না, আপনাদের ছাড়া আসলে ভরসা নেই। আপনাদের কাছে কি কোনো তথ্য রয়েছে যে দুর্গম এলাকায় কোনো কোনো এলাকা হয়তো এখনো ত্রাণ পৌঁছেনি? এক্স্যাক্টলি সেরকম বলবো না, বাট ত্রাণের স্বল্পতা আছে কথাটা আসলে ঠিক না। আমি একটু পিছনে যাই, যে আমাদের এই এলাকার মানুষ এই ধরনের বন্যা দেখে অভ্যস্ত না, এটা আমরা অলরেডি শুনেছি। তো যেটা হয় যে যেসব এলাকায় সবসময় বন্যা হয় সেসব জায়গায় মানুষের একটা অভ্যস্ততা থাকে যে বন্যার পানি যখন উঠতে থাকে তখন তারা জানেন কোথায় যেতে হবে, কোথায় কি প্রোটেক্ট করতে হবে। এই এলাকার মানুষের যেহেতু ওই ধরনের প্রস্তুতি, ওরকম মানসিক প্রস্তুতি ছিল না, তো অনেকেই হয়েছে যেটা যে তারা নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে পারেননি সময় মতো, হয়তো অপেক্ষা করেছেন, তারা হয়তো বুঝতেও পারেননি যে পানি এত তাড়াতাড়ি উঠে যাবে। তো অপেক্ষা করতে করতে যেটা হয়েছে, অনেকে বাসাতেই হয়তো আটকা পড়ে গেছেন বা কাছাকাছি কোনো একটা জায়গায় যেতে পেরেছেন, নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি। তো এটা দুর্গম এলাকাতেও হয়েছে, শহর মানে অন্যান্য লোকালয়ের কাছাকাছি হয়েছে। তো
যখন আমরা গেলাম, এবং আরেকটা বড় প্রবলেম হয়েছে এই জায়গায় যে মোবাইল নেটওয়ার্ক চলে গিয়েছে, ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তো আমরা যখন ডিপ্লয় করলাম, তো আমাদের পক্ষে এই ইনফরমেশনটা যে কে কোথায় আছে এইটা বের করাটা একটা বড় ডিফিকাল্টি ছিল। যদি সবাই আশ্রয়কেন্দ্রে আসতো তাহলে ওখান, অথবা আশ্রয়কেন্দ্রের কাছাকাছিও থাকতো, সবাইকে নিয়ে একটা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। এবং আমাদের এই রিলিফ অ্যাক্টিভিটিগুলো কিন্তু প্রাইমারিলি আমরা চেষ্টা করি আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে, যেখানে ওখানে বাল্ক লোক মানুষ থাকেন। এখন যেহেতু অনেকে ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় থেকে গিয়েছেন এবং তারা আমাদেরকে মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে খবরটা দিতে পারছেন না, এই কারণে যেটা হয়েছে যে প্রথম বেশ কিছুদিন আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে কোথায় কে আছে, এবং খোঁজার মাধ্যমটাও খুব লিমিটেড, বিকজ নৌকায় তো আমরা সব জায়গায় যাওয়াটা যায় না, হেলিকপ্টারেরও একটা সীমাবদ্ধতা আছে কতটুকু জায়গায় আমরা যেতে পারবো। আবার অনেক জায়গায় আছে মানুষ হয়তো ছাদের উপরে নেই, তারা হয়তো ভিতরে কোথাও আছেন যেটা উপর থেকে আইডেন্টিফাই করা যায় না। তো এই কারণে আমাদের কাছে অ্যাপারেন্টলি যেটা হয়েছে যে অনেক জায়গায় আমরা যেহেতু আইডেন্টিফাই করতে পারিনি বা তারা আমাদেরকে কোনোভাবে খবরটা দিতে পারেননি, এই কারণে হয়তো ওই এলাকাগুলোতে ত্রাণটা পৌঁছাতে যায়নি সময় মতো। কিন্তু আমরা চেষ্টা করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব, শুরুর দিকের কথা বলছি, যে যেখান থেকে খবর এসেছে আমরা সাথে সাথে সেখানে রিয়াকশন করে সেখানে আমরা পাঠিয়েছি। হয় আমরা বোটের মাধ্যমে পাঠিয়েছি, অথবা নেভি গিয়েছে, অথবা এয়ারফোর্সের হেলিকপ্টার বা আমাদের হেলিকপ্টারের মাধ্যমে ড্রপ করেছি। তো এর পরবর্তীতে যখন আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থাটা একটু বেটার হলো, এখন আমরা আমাদের জানা মতে আমরা সকল এলাকাতেই কভার করার চেষ্টা করছি, এবং জেলা এবং উপজেলা পর্যায়ে যে সমন্বয় কেন্দ্রগুলো আছে তারাও সেভাবেই এলাকাগুলো ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন, যে ঠিক আছে আজকে যদি এই ইউনিয়নে যায় কালকে আরেক ইউনিয়নে যাবে, এভাবে করার চেষ্টা হচ্ছে। এবং আমি ফেনী জেলারটা বলতে পারি যে ফেনী জেলাতে এখন মোটামুটি ত্রাণের অবস্থান অনেক ভালো। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে যেহেতু পানির প্লাবনটা একটু পরে এসেছে, বন্যাটা হয়তো কিছু কিছু জায়গায় এখনো খালি থাকতে পারে, বাট আমাদের যারা ডিপ্লয়েড আছেন তারা অলরেডি উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে কাজ করছেন, এবং এই গ্যাপগুলো আমরা বের করার চেষ্টা করছি। ছাগলনাইয়া একটা বড় গ্যাপ ছিল এক সময়, ছাগলনাইয়াতেও আমাদের ক্যাম্প ডিপ্লয় করা হয়েছে, এবং খুব ডিফিকাল্ট একটা অপারেশন ছিল ছাগলনাইয়া যাওয়া, কারণ কোনো জায়গায় আপনি জানবেন যে যখন পানিটা ওঠে কোনো জায়গায় বেশি থাকে কোনো জায়গায় কম থাকে, এগুলো তো সাধারণ নদীর রাস্তা না। তো যখন বোটগুলো যায় কোনো কোনো সময় গিয়ে হঠাৎ করে দেখা যায় পানির গভীরতা খুব কম, তারা আটকে যায়। তো এরকম একটা প্রবলেম হয়েছিল আমাদের ছাগলনাইয়াতে যাওয়ার পথে। তো 2 দিনের অনেক চেষ্টা করে ফাইনালি তারা ডিপ্লয় করতে পেরেছেন, এবং এখন আমরা ওখান থেকে রিলিফ আমরা যেটা করছি, পরশুরামে ক্যাম্প করেছি, ছাগলনাইয়াতে ক্যাম্প করেছি, সেখান থেকে আমরা আবার লোকালি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। তো প্রথম দিনের যে প্রবলেমগুলো ছিল এখন তার চেয়ে হয়তো আরো কম। এই জায়গাটা একটি যে এর আগে আমরা যে কোনো সময় দেখেছি এই বন্যা বা এরকমের দুর্ঘটনার সময় স্থানীয় প্রশাসন তো আসলে আপনাদেরকে সহায়তা করে, জনপ্রতিনিধিরা একটা ভালো রোল প্লে করতো। এইবার তো আসলে জনপ্রতিনিধি বলতে আসলে এরকম কারোর সুযোগ সহায়তা পাওয়া যায়নি। এইটা কি একটা ডিফিকাল্টিস তৈরি হয়েছে? একটু তো হয়েছেই। আমরা জানি দেশের বর্তমান পরিস্থিতিতে অনেক জনপ্রতিনিধি এলাকায় নেই, তবে এটা আমরা কাটিয়ে উঠেছি। যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যারা লোকাল বা স্বেচ্ছাসেবী তারা যেভাবে এগিয়ে এসেছেন, তো তাদের লোকাল নলেজটা আমরা অনেক কাজে লাগাতে পারছি। এইটা আমাদের অনেকটা সুবিধা দিয়েছে। ডক্টর লিয়াকত, আপনি বলছিলেন যে আসলে বন্যার কারণটা কি, এই বন্যাটা কি কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে, এরকমের কি কোনো প্রেডিকশন করা যায়? আগে আমি যেহেতু ব্র্যাক থেকে এসেছি, সো আমাদের ব্র্যাকে এই পারের বন্যায় কি আমরা করলাম আমি একটু পরে শুনবো আমি। আচ্ছা, ঠিক আছে। বন্যাটা কতদিন দীর্ঘস্থায়ী? সাধারণত যে কোনো ফ্ল্যাশ ফ্লাড আপনি যদি খেয়াল করেন, মৌলভীবাজার এবং হবিগঞ্জের যে ফ্ল্যাশ ফ্লাড, এটা কিন্তু অনেক আগেই চলে গেছে। কারণ সাধারণত ফ্ল্যাশ ফ্লাড আসে এবং খুব দ্রুতই চলে যায়, এটা আসবার সময় খুব দ্রুত আসে, চলে যায়। কিন্তু এখানে যেটা হয়েছে, অনেক পরিমাণে পানি এসেছে এবং আস্তে আস্তে পানিটা রিসিড করতেছে, এবং 2 জায়গা দিয়ে এই পানিটা নামছে। একটা হচ্ছে উপকূল দিয়ে, যেখানে জোয়ার ভাটার প্রভাব আছে, আরেকটা হচ্ছে যেখানে গুমতি বাঁধ ভেঙে গেছে, যেখানে বাঁধ ভাঙার কারণে এলাকা প্লাবিত হয়েছে, সেও আস্তে আস্তে, কারণ আপনি জানেন যে গুমতি কিন্তু আলটিমেটলি মেঘনা দিয়েই সাগরে যাবে। সো ওইখানে জোয়ার ভাটার প্রভাবটা সেমন পাচ্ছে না। অতএব গুমতি, আপনি শুনে খুশি হবেন যে আজকে বাংলাদেশের কোনো নদ নদী ডেঞ্জার লেভেলের উপরে নাই, ইনক্লুডিং গুমতি। তার মানে এই জায়গাগুলো পানিগুলো নামতে নামতে, যেমন এখন কুমিল্লাতে গুমতির কারণে আপনি বরুড়া যদি যান, কিংবা মুরাদনগরের যেগুলো একদম নদীর কাছাকাছি, এইসব জায়গাগুলো দেখবেন যে পানির নিচে। তার মানে পানিগুলো উপর থেকে নিচের দিকে যাচ্ছে। আর আজকের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, এবং আগামী 48 ঘন্টায় আমাদের দেশ প্লাস উজান
কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। সো এইরকম অবস্থা যদি প্রিভেল করে, তা আমরা আশা করতেছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অলরেডি অনেক জায়গায় পানি নেমে গেছে। বাকি যে সমস্ত জায়গাগুলো যেগুলো বললেন যে নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত জায়গাগুলো জোয়ার ভাটা, যেহেতু শুধু ভাটার সময় পানি নামতে পারে, জোয়ারের সময় উল্টো পানি ভিতরে ঢোকে। সো এই জন্য এই জায়গাগুলো একটু সময় নিচ্ছে। তবে আগামী 2-3 দিনের ভিতরে যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে এটা বেটার হওয়া এবং সম্ভব। নোয়াখালীতে তো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিছু লবণাক্ত পানিও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আপনি এই মুসাফির, পানিটা কি দীর্ঘ সময় থাকবে? হ্যাঁ, নোয়াখালীটা একটা ড্রেনেজ মানে জলাবদ্ধতা এলাকা। ওখানে কিছু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক কতগুলো রেগুলেটর বানানো আছে, যেমন মুসাপুর রেগুলেটর। এটা হচ্ছে পানি যখন বেশি হবে গেট খুলে দিলে পানি চলে যাবে, আবার জোয়ার যখন আসবে তখন গেটগুলো বন্ধ করে দিলে লবণ পানি ঢুকতে পারবে না। তো আপনি জানেন যে মুসাপুর অনেক বড় রেগুলেটর, ওটা ভেঙে কলাপস করে গেছে, এখন ইজিলি লবণ পানি ঢুকতে পারবে। সো ওই জায়গা দিয়ে একটু লবণাক্ততা ঢোকার সম্ভাবনা দীর্ঘমেয়াদে তো একটা নেতিবাচক প্রভাব ফেলবে। অবশ্যই ফেলবে। আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম, পরিচালক পার্সোনাল সার্ভিসেস নৌ সদর দপ্তর, কর্নেল ইন্তেখাব হায়দার খান, কর্নেল স্টাফ মিলিটারি অপারেশনস পরিদপ্তর সেনা সদর, এবং ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী, পরিচালক জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাক। ক্যাপ্টেন শফিউল আজম, আপনি এর আগে বলছিলেন যে আপনাদের ত্রাণ কার্যক্রম আসলে কিভাবে পরিচালনা করছেন এবং কিভাবে মনিটর করছেন। তো ডক্টর লিয়াকত যেটা বললেন যে বন্যা পরিস্থিতি হয়তো সামনের দিনে আরো একটু পরিস্থিতির উন্নতি হবে, এর পরবর্তীতে আসলে তো আর একটা চ্যালেঞ্জ তৈরি হবে যে পুনর্বাসন, লোকজন ঘরে ফিরবে, সবকিছুই পানিতে ডোবা ছিল। এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে নৌবাহিনী কোনোভাবে যুক্ত থাকবে কিনা, বা করলে আসলে কিভাবে কাজটা করবে? ধন্যবাদ। জি, অবশ্যই ইনশাআল্লাহ আমাদের থাকবো। অলরেডি গতকালকে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান বন্যা দুর্গত এলাকায় উনি পরিদর্শনে গিয়েছিলেন। ওখানে উনি একই কথাই বলে এসেছেন যে আমাদের যে বন্যা দুর্গত এলাকা, এখন যে পরিস্থিতি, পানি নামছে, ত্রাণ তৎপরতা যেটা চলছিল চলমান আছে, এবং এর পাশাপাশি চিকিৎসার যে বিষয় আসলে সেগুলো প্রসার ঘটেছে, এবং সামনের দিনগুলোতে যে পুনর্বাসনের যে বিষয়টা, সেই জায়গাতে অবশ্যই আমরা সম্পৃক্ত থাকবো। তবে এখানে আরও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। এনজিওস, আমাদের যারা সশস্ত্র বাহিনী রয়েছে তারা, এর পাশাপাশি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যারা স্বেচ্ছাসেবক রয়েছে, এদের সকলের একটা সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। কারণ তখন আমাদের প্রয়োজন হলো মানুষগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা অ্যাজ ফার অ্যাজ পসিবল। হয়তো সময় সাপেক্ষ, হয়তো অনেক এফোর্ট লাগবে, কিন্তু সেই কাজটা অবশ্যই শুরু করতে হবে। সেজন্য অলরেডি আমাদের কাছে এই ধরনের নির্দেশনা আমাদের ফিল্ড লেভেলে আছে। আমরা এই জিনিসটা কন্টিনিউ করব, এবং যারা এখন অলরেডি কাজ করছে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক কষ্টের মধ্য দিয়ে তারা কাজ করছে, আমরা এইটাকে আরও এনহ্যান্স করব। আমাদের জনবলকে আমরা সময় সময় পরিবর্তন করে থাকি, এর মাধ্যমে আমরা এটা কন্টিনিউ করব, এবং রিহ্যাবিলিটেশনের জন্য সবসময় আমরা জনগণের পাশে থাকবো বিভিন্ন এলাকাতে। কর্নেল ইন্তেখাব, এইবারে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন সময় দেখি যে আপনারা হেলিকপ্টার দিয়ে ত্রাণটা পাঠান এবং উপর থেকে ত্রাণটা নিচের মানুষের কাছে পৌঁছানো, এইটার কি আসলে কোনো বিকল্প রয়েছে? এটা তো অবশ্য খুব টাফ টাইমে আপনারা হেলিকপ্টারগুলো অপারেশন করেন, কিন্তু এই যে নিচে ফালাচ্ছেন, অনেকটা পানিতে পড়ছে, কোনোটা ছাদে পড়ছে, এইটার কোনো বিকল্প কি রয়েছে? আসলে বিকল্প তো অবশ্যই আছে, যদি আমাদের ট্রান্সপোর্টেশন মিনসগুলো ভালো হয়। সবচেয়ে ভালো মিনস হচ্ছে যদি আমরা সড়ক পথে যেতে পারি, যেটা বন্যা পরিস্থিতিতে খুবই ডিফিকাল্ট, অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে। তো তখন অপশান থাকে হচ্ছে আপনার বোট, বাট বড় বোট নেওয়াটাও একটা ডিফিকাল্টি, বিকজ যখন বন্যা পরিস্থিতি হয় বিভিন্ন জায়গায় যেহেতু পানি খুব বেশি থাকে না, বড় বোটগুলো নেওয়া যায় না। সো ছোট বোট দিয়ে যেতে হয়, ছোট বোটের ক্যাপাসিটি খুব বেশি থাকে না। আর দুর্গম এলাকায় এমন এলাকা থাকে, যেমন এবারও হয়েছে পরশুরামের মুহুরী নদীর উত্তরের অংশটা খুবই দুর্গম ছিল, যাওয়ার বোটও যেতে পারছিল না। তো এই ধরনের পরিস্থিতিগুলোতে আসলে হেলিকপ্টারের বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে নেই। তবে তারপরেও আপনি যেটা বললেন যে ছুঁড়ে ফেললে পানিতে পড়ে বা হয়তো এদিক ওদিক পড়ছে, এবার আমি বলবো যে আমাদের আর্মি এভিয়েশন এবং এয়ারফোর্সের পাইলটরা অনেক দুঃসাধ্য সাধন করেছেন। আমি পার্সোনালি দেখেছি তারা অনেক ঝুঁকি নিয়ে একেবারে খুব লো ফ্লাই করে যতখানি পারেন, যেখানে আপনার একটা ধরেন বিল্ডিংয়ের উপরে অনেকে হয়তো আশ্রয় নিয়ে আছে, যতখানি পারেন ইভেন 50-60 ফিট উপর থেকে তারা চেষ্টা করেছেন যাতে করে
থ্রো করলে যেটা জায়গা মতো গিয়ে পড়ে। এবং হেলিকপ্টার এটা এমন একটা আকাশযান যেটার পাইলট যদি কয়েক সেকেন্ডের জন্য একটু যদি অন্যমনস্ক থাকেন অথবা তার একটু গাফিলতি হয়, এটা কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই পরিমাণ ঝুঁকি নিয়েও এবং আমাদের হেলিকপ্টারগুলো সকাল অলমোস্ট 7টা থেকে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউয়াস রান করছে, ঢাকা থেকে যাচ্ছে। এবং আমরা কুমিল্লাতেও কিছু হেলিকপ্টার স্টেজ ফরওয়ার্ড করেছি, তারা ওখান থেকে যাতে সময় সংক্ষেপ লাগে তারা ট্রান্সফার করছে। এবং এই সকল হেলিকপ্টার আমাদের পার ডে আমরা 15টা অ্যাভারেজে সর্টি দিচ্ছি। সর্টি মানে ধরেন একবার হেলিকপ্টার স্টার্ট করার পরে একটা ফ্লাইট শেষ করে আবার এসে নামা পর্যন্ত একটা সর্টি বলা হয়। অ্যাভারেজে আমাদের প্রতিদিন কমপক্ষে 15টা সর্টি অপারেট করছে, রেশন নিয়ে যাচ্ছে, লোকজনকে উদ্ধার করছে। এবং এই কঠিন ঝুঁকি নিয়েও তারা এই অপারেশনটা করে যাচ্ছেন। এটা মানে একটা কি বলবো, এটাকে অতি প্রশংসার দাবিদার। এটা হয়তো অনেকে ফিল করবেন না, কিন্তু আসলে ওই কাজটা যারা করে তারাই আসলে বলতে পারবে। ডক্টর মোহাম্মদ লিয়াকত, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ব্র্যাক আসলে কিভাবে কাজ করে। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে টানি, যে এই মাসের 24 তারিখ 44টা এনজিও প্রধান উপদেষ্টার সাথে মিটিং করলেন এবং সেখান থেকে বলা হলো যে আপনার জন্য সমন্বিতভাবে কাজটা করেন। বিভিন্ন এনজিও স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন কাজ করছে। তো আপনারা এই সমন্বিতভাবে আসলে কাজটা কিভাবে করছেন, আপনাদের ভিতরে যোগাযোগটা কিভাবে হচ্ছে? ধন্যবাদ। আপনি জানেন যে আমরা পৃথিবীর লার্জেস্ট এনজিও, সে কারণেই আমাদের প্রেজেন্স কিন্তু গ্রাসরুট লেভেলে। এই যেই জায়গাগুলোতে বন্যা হয়েছে আমরা কিন্তু অলরেডি আগে থেকেই সেখানে আছি। সো আমরা ওই এলাকা এবং পরিস্থিতিটা জানি। সো আমাদের প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশের যে কোনো দুর্যোগের জন্য কিন্তু আমাদের একটা কন্টিজেন্সি 1 লাখ টাকার ফান্ড দেওয়া আছে। যে কোনো দুর্যোগ হলে আমাদের উইদাউট এনি পারমিশন তারা ওখানে মিটিং করে ওই রেসপন্স যেতে পারে। সো এবারের যে দুর্যোগটা হলো সেখানে আমরা প্রায় আমাদের ব্র্যাকের 5000 কর্মীকে সেখানে আমরা ডেপ্লয় করেছি। এবং আমরা সবসময় যে কাজটা করি যে স্থানীয় প্রশাসন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাথে লিওজো করেই আমরা কাজটা করি। এবারে যেটা প্রথম করেছি আমরা ইমার্জেন্সি রেসপন্স, যে মানুষগুলোকে কিভাবে নিরাপদ আশ্রয়ে নেওয়া যায়। আমি জানি যে কঠিন কাজটা সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী করছেন, কিন্তু আমরাও চেষ্টা করেছি যে আমাদের যে অফিসগুলো ভালো জায়গায় ভালো অবস্থায় আছে সেখানেও কিছু লোককে নিয়ে আসা এবং তাদেরকে খাবার দেওয়া, সেটা করেছি। এবং আমরা এই পর্যন্ত প্রায় 37,000 ড্রাই ফুড প্যাকেট বিভিন্ন এলাকায় আমরা এটা কি শুধু ব্র্যাকের পক্ষ থেকে? শুধু ব্র্যাকের পক্ষ থেকে 37,000 প্যাকেট। সো এই ড্রাই ফুড মানুষ খেতে খেতে এখন মানুষ একটু ড্রাই ফুডের প্রতি অনীহা চলে আসছে। তখন আমরা চিন্তা করলাম যে এখন আমরা কি করতে পারি। এখন আমরা যেটা করছি যে একটু পানি নামলেই লোকজন ঘরে যাবে, সে রান্না করা খাবার খেতে যাবে। সেই জন্য এখন চাল, ডাল, আলু, লবণ, তেল এগুলো দিয়ে প্রায় 10টা আইটেম দিয়ে আমরা একটা প্যাকেজ প্রায় 15,000 তৈরি করেছি। আমরা ওইটা তাদেরকে আমরা এখন দেব। আমরা অলরেডি প্রায় আমাদের 7টা মেডিকেল টিম আজকে কাজ করতেছে, কালকে সেটা বেড়ে 15টা হয়ে যাবে। ডাক্তার, প্যারামেডিক্স সহ মোবাইল বিভিন্ন জায়গায় জায়গায় তারা মাইকিং করে সেখানে বসছে এবং সেই সেবাটা দিয়ে যাচ্ছে। এটাও আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে লিয়াজো করেই এই কাজটা করতেছি। আপনি জানেন যে এই বন্যার সময় এই গোখাদ্য একটা বিশাল ব্যাপার। সো এটা চিন্তা করে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে প্রায় 14 মেট্রিক টন গোখাদ্য ওখানে আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। আমি জানি এটা সংখ্যায় অনেক অপ্রতুল, বাট আমরা চিন্তা করতেছি এটা কি করে আরও বেশি করা যায়। সো আপনি জানেন যে মা বোনরা দুর্যোগের সময় অত্যন্ত নাজুক অবস্থায় থাকে, সেটা চিন্তা করে আমরা এই পর্যন্ত প্রায় 13,000 স্যানিটারি প্যাকেট, একটা প্যাকেটের মধ্যে 4টা থাকে এরকম, এগুলো আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। সো আমরা এটা তো শুধু ব্র্যাকের পক্ষ থেকে আপনারা করছেন, অন্যান্য এনজিও গুলোর সাথে আমি সেটাতে আসছি। যে রিসেন্টলি যে মিটিংটার কথা আপনি বললেন সেখান থেকে আমাদেরকে বলা হলো যে 3টা এনজিও 3টা জায়গায় এই কোঅর্ডিনেশনের কাজটা করবে অ্যামং দি এনজিওস। সো আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লার। সো আমরা অলরেডি আমাদের যে বিএলসি আছে, ব্র্যাক লার্নিং সেন্টার কুমিল্লাতে, সেখানে একটা কন্ট্রোল রুম আমরা ওপেন করেছি। সো অলরেডি আমরা আমাদের যারা কুমিল্লাতে কাজ করে, গত শুক্রবারে আমাদের ডিজি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো ওখানে গিয়েছিলেন, উনিও সেনাবাহিনীর একজন কর্মকর্তা ক্যাপ্টেন লেভেলের, উনিও উপস্থিত ছিলেন। এবং যতগুলো লোকাল এনজিও ওখানে কাজ করেন ওনাদের সাথে আমাদের মিটিং হয়েছে, ওনাদের বক্তব্য আমরা শুনেছি। সো আমরা দপ্তর আদেশটা আজকেই পেয়েছি যে আমাদের এই কাজটা করতে হবে, কিন্তু আমরা আগে থেকেই রেডি ছিলাম যে আমাদের এনজিওদের কোঅর্ডিনেশনটা করতে হবে। সো আমরা ওখানে কন্ট্রোল রুম খুলেছি, যত রকম ফ্যাসিলিটি লাগে যাতে করে আমরা একটা সফটওয়্যার বেজ কিছু করতে পারি, যাতে করে সবাই দেখতে পারে কোথায় কে। কারণ আমাদের আলটিমেট কোঅর্ডিনেশনের লাভটা হবে
যে কথাটা ওনারা বারবার বলার চেষ্টা করছেন, যাতে ডুপ্লিকেশন কমানো যায় এবং যেই জায়গাটায় প্রয়োজনটা সবচেয়ে বেশি সেখানে দ্রুত সেখানে পৌঁছানো যায়, সবাই ইকুয়ালি এই ত্রাণ বা সহায়তা উপহার যেটাই বলেন সেটা যেন দ্রুত পৌঁছায়। তো সেই জিনিসটা আমরা এখন করে যাচ্ছি আর কি। সো আমরা এই কাজটা রেসপন্সের মধ্যে, ইমার্জেন্সি রেসপন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা খুব কুইকলি একটা নিড অ্যাসেসমেন্ট করব, করে রিহ্যাবিলিটেশন কাজটা, যেমন ঘরে ফিরলেই তার টিউবওয়েলটা ওয়াশ করতে হবে, তা নাহলে পানি খেতে পারবে না, এটা করতে হবে। টয়লেট ফ্যাসিলিটি নষ্ট হয়ে গেছে, সেটা রিপেয়ার করে দিতে হবে। আপনি জানেন আমনের মৌসুম, আমন কিন্তু মাঠে নাই। যদি অন্য কোথাও থেকে আমরা চারা পাই, ট্রান্সপ্লান্টেড যদি করি, ফসল হয়তো কম হবে একটু প্রোডাকশন, কিন্তু আবার আমনে ফেরত যেতে পারবে। সো এই ধরনের কাজগুলো আমরা এখন করতেছি। আমরা রিহ্যাবিলিটেশনের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হইলে আমরা আরো পূর্ণ উদ্যমে এই রিহ্যাবিলিটেশনের কাজটাও করবো ব্র্যাকেন থেকে। করবেন। ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল আজম, আপনার কাছে জানতে চাই যে এইবার আমরা আসলে একটা অন্য রকমের চিত্র দেখলাম, যে এর আগের বন্যাতেও আসলে মানুষের যে অংশগ্রহণটা এইবার অভাবনীয়। আপনি শিক্ষার্থীর কথা ধরেন, সেনাবাহিনী, নৌবাহিনী বা বিভিন্ন এনজিওরা রয়েছে, এই যে একটা সবার ভিতরে স্বতঃস্ফূর্ত একটা ভাব আসলো, এইটা তো আপনাদের কাজকে অনেক সহজ করেছে এবং সবাই বলছে যে আসলে ত্রাণের কোনো অভাব কিন্তু নেই। আমরা টিএসসিতে যে চিত্রটা দেখলাম, এরকম চিত্র তো আসলে দীর্ঘদিন দেখা যায়নি। তো এইটা কি আপনাদের কাজটাকে অনেক সহজ করেছে কিনা? অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমাদের ডেপ্লয়মেন্ট তো বিভিন্ন সময় হয়েই থাকে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা বলেন, সেটা কোনো ঝড় হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, বন্যা হোক বা সাইক্লোন হোক, আমরা সেই সকল সময় সব সময় থাকি। এখানেও থাকি, সমুদ্র এলাকাতেও থাকি, উপকূল এলাকাতেও থাকি। কিন্তু এইবারের যে বিষয়টা, এই যে আকস্মিক বন্যা এবং এক রাতের ভিতরে পুরো ঘরটাই পানির তলে চলে গেছে, সকালে উঠে দেখা যাচ্ছে, এবং অনেকেই ট্র্যাপড, বের হতে পারেনি, জায়গা মতো আসতে পারেনি, সাহায্যের কথা বলতেও পারেনি। এরকম একটা পরিস্থিতিতে পুরো দেশবাসী যেভাবে করে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে এবং যেভাবে করে ত্রাণ তৎপরতা চালিয়েছে, এবং লোকাল যে এরিয়াসগুলো যেখানে আমাদের অপারেশনগুলো চলছে, এখানে আপনি শুনলে অবাক হবেন যে এলাকার লোকজন এসে আমাদেরকে বরঞ্চ বারবার রিকোয়েস্ট করছে, আমাকে নেন, আমি যাব আপনার সাথে, আমি আপনাকে দেখাই দেবো কোথায় যেতে হবে, কোথায় যেতে। সে জানে যে সেখানে গেলে পরে তার প্রাণেরও ঝুঁকি রয়েছে, কারণ আমরা তো প্রশিক্ষিত, তারা তো নয়, কিন্তু তারপরেও তারা আমাদের সাথে যেতে যাচ্ছে, কাজগুলোকে সহজ করেছে, তারা এই ধরনের রিস্ক নিয়েছে। আর ত্রাণের কথা তো বলাই বাহুল্য, আপনি যেটা বললেন আমরা সবাই যে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ওখানে যাচ্ছে। যে কথাটা কর্নেল ইন্তেখাবও বলল, ত্রাণের স্বল্পতা নেই, হয়তো পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, সেটা স্বীকার করতে দ্বিধা নেই। কারণ হচ্ছে যেই পানির বান ছিল সর্বপ্রথমে সেটা, আরেকটা হচ্ছে পানি যখন উঠে গেছে তখন তো সবকিছু আনফ্যামিলিয়ার, সবকিছুই মনে হচ্ছে একটা খোলা সমুদ্রের মতো, এখানে কোনো ল্যান্ডমার্ক নেই, এই কারণে প্রবলেমটা হয়েছে। কিন্তু যে মানুষজনের স্বতঃস্ফূর্ততা, দেশবাসীর যে মনোভাব, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই অনেক কাজে দিয়েছে, আমাদের কাজকে অনেক সহজ করেছে। এটা আমাদের নিজস্ব জনবলের ভিতরেও আমরা খেয়াল করেছি। আমাদেরও যারা জনবল আছে সবসময় তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয়নি, তাদেরকে বলতে হয়নি তাদেরকে এখানে যাও ওখানে যাও বা তাকে উদ্ধার করো, তারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গাতে গিয়েছে যেখানে প্রাণের ঝুঁকিও ছিল। তো কর্নেল ইন্তেখাব, এই বিষয়টা যদি আমি জানতে চাই যে শিক্ষার্থীরা তো এবার আপনাদের সাথেই কাজ করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আরেকটা বিষয় হলো যে বন্যা পরবর্তী যে পুনর্বাসনের কথা বলা হচ্ছে, সেখানে সবচেয়ে মুখ্য হলো আসলে যোগাযোগ ব্যবস্থা। অনেক জায়গায় সড়ক ভেঙে গেছে, তো বাংলাদেশ সেনাবাহিনী তো বিভিন্ন জায়গায় সড়ক উন্নয়নের কাজ করেছে, সড়ক তৈরি করেছে, এই কাজগুলো তো আপনারা নিশ্চয়ই করবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল শিক্ষার্থীদের কথা যেটা বললেন, যেটা বললাম এর আগে, যে স্বেচ্ছাসেবী বা যারা ওখানে বিভিন্ন ভলান্টিয়াররা আছে তাদের মতো এবার যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্যান্য শিক্ষার্থীরা কাজ করছে, এটা আমাদের জন্য খুবই একটা বড় হেল্প হয়েছে। বিকজ জেলা বা উপজেলা পর্যায়ে যখন অনেক ত্রাণ চলে আসে বিভিন্ন জায়গা থেকে, এগুলোর ম্যানেজমেন্টটা একটা বড় ফ্যাক্টর। তো তারা এই এক নাম্বার, তারা ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে যে ত্রাণটা নিয়ে আসছে, এটা একটা খুব বড় একটা সাপোর্ট হচ্ছে আমাদের জন্য, এবং সেই সাথে এই ত্রাণটাকে বিতরণ করা এবং এটার ম্যানেজমেন্ট করা, এই কাজটার জন্য তারা যে আমাদেরকে হেল্পটা করছে, এটা একটা অভাবনীয় হেল্প। আর পুনর্বাসনের কথা যেটা বললেন, আমাদের ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড আছে দুটো, আপনি জানেন, ঢাকাতে একটি এবং চট্টগ্রামে। তারা অলরেডি তাদের রেকগনাইজেন্স শুরু করেছেন। যেটা মূল সমস্যা হয় যে সড়কগুলোর কিছু কিছু জায়গায় ভেঙে যায়, তো পানিটা নামলে তখন এটা বোঝা যায়। সো পানি যেহেতু এখন নামা শুরু করেছে, তারা অলরেডি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং তারা তাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা শুরু করেছেন। শুভপুর ব্রিজ, যেটা চট্টগ্রামের মিরাসরাইয়ের ওখানে, সেখানে ওটার কাছে কিছু রাস্তা ভাঙা ছিল, সেই রিপেয়ার কাজটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এছাড়া আমাদের ইঞ্জিনিয়ার্সের
রিপ্রেজেন্টেটিভরা আপনার গোমতী বাঁধ যেটা কুমিল্লার, সেটার যে প্রোটেকশন এখানে অলরেডি কাজ করেছে এবং করে যাচ্ছে। 500 জিও ব্যাগ এখানে ডিপ্লয় করা হয়েছে বাঁধ প্রোটেকশনের জন্য। এবং পরবর্তীতে অ্যাসেসমেন্টটা শেষ হলে আসলে রিহ্যাবিলিটেশনের মূল দায়িত্বটা সরকারি বিভিন্ন সংস্থার, তো তারা এটার অ্যাসেসমেন্টটা করেন। আমাদের অবশ্যই আমরা তাদেরকে হেল্প করি এবং যেখানে যেখানে তাদের সাপোর্ট লাগে এই পুরো সাপোর্টটাই আমরা দিই। আপনারা দিয়ে থাকেন। ডক্টর লিয়াকত, এই অ্যাসেসমেন্টের কাজটা আসলে কবে থেকে শুরু করা যায়? কারণ বিভিন্ন সেক্টরে, যেমন ইন্তেখা ভাই বলছিলেন যে রাস্তাঘাটের ক্ষতি, স্কুল কলেজের ক্ষতি হয়েছে, কৃষি জমির ক্ষতি হয়েছে, এই অ্যাসেসমেন্টের কাজটা আসলে কবে নাগাদ শুরু করা সম্ভব হবে? এটা যত সুনার আমরা করতে পারবো তত বেটার। সো আপনারা শুনলেন যে আমরা অলরেডি আমাদের মতো করে করছি। অবশ্যই এটা আমরা সরকারের সাথে শেয়ার করব, প্রশাসনের সাথে শেয়ার করব। এবং উনি যেটা বললেন যে এজেন্সি ওয়াইজ কিন্তু কিছু নিড অ্যাসেসমেন্ট হয়। আবার ইউএন যে ক্লাস্টারগুলো আছে তারাও কিন্তু কিছু নিড অ্যাসেসমেন্ট করে। তারা কিন্তু এখন ফিল্ডে আছে, তারা পরশুদিন গিয়েছে, আজকে ফেরার কথা। সো এই সমস্ত অ্যাসেসমেন্টগুলো, কারণ আপনি যদি টোটাল লসটা এবং ড্যামেজটা ক্যালকুলেশন করতে চান তাহলে কিন্তু আপনার সবগুলো একত্রে আনতে হবে। বিক্ষিপ্তভাবে একটা দুইটা হলে হবে না। কারণ ওই এলাকায় ক্ষতিটা এমন হয়েছে, আপনি দেখবেন যে যেহেতু শহরে পানি উঠছে, আপনি যে সাপোজ মনে করেন ফেনী শহর, অনেকে দোতলা তিনতলা বাড়ির মালিক, সে কিন্তু হাত পাততে পারছে না। কিন্তু আমাদের কাছে এমন তথ্য আছে সে 2 দিন ধরে খায় নাই, তাকে আমরা চুপি চুপি খাবার দিয়ে আসছি। সো আমাদেরকে এই অ্যাসেসমেন্টগুলো অত্যন্ত সতর্কতার সাথে নিপুণভাবে করতে হবে। তারপরে যার যেটা কাজ, কারণ যেটা উনি বলছিলেন যে কিছু কাজ আছে, যেমন রোডস অ্যান্ড হাইওয়েজ, রাস্তার কাজ করবেন, সেনাবাহিনী সেখানে সহায়তা করতে পারে। যেমন বাঁধ মেরামত, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। সো পানি উন্নয়ন বোর্ড কত দ্রুত এই কাজটা করতে পারবেন সেটার উপরে, এবং কত ক্ষতি হয়েছে। মুসাপুর রেগুলেটর চাইলেও 2 দিনে বানানো যাবে না। যেটা করা যেতে পারে টেম্পোরারি একটা বাঁধ দিয়ে প্রোটেক্ট করে তারপরে আলাদা জায়গায় হয়তো রেগুলেটর। সো এইরকমভাবে নিড অ্যাসেসমেন্টটা যেটা দরকার, এটা সমন্বিতভাবে সবাই যদি কুইকলি করে ফেলে যায়, তারপরে রিসোর্স আপনার, কারণ আপনি খেয়াল করবেন ওদিন যে সমন্বয় সভা হলো প্রধান উপদেষ্টার সাথে, সেদিন কিন্তু এই কথাটাই বলা হচ্ছিল যে আমরা যখন কমপ্লিট নিড অ্যাসেসমেন্টটা পাবো তারপরে আমরা অ্যাপিলে যাব, কোথায় কার কাছে এটা আমরা পরে ঠিক করবো, তারপরে আমরা কাজটা মাঠে করব। সো আমরা এনজিও হিসাবে যে সমস্ত কাজগুলো কুইক করা ফেলে যায়, যেমন একটা টিউবওয়েলের ওয়াশ করতে খুব বেশি টাকা লাগে না, কিন্তু এটার বেনিফিটটা অনেক দ্রুত এবং সহসা মানুষ পাবে। সো এই ধরনের কাজগুলো আমরা কুইক করছি এবং কুইক মাঠে বাস্তবায়ন করার। তো আপনি তো জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন, এই যে আপনি এর আগে বলছিলেন যে নোয়াখালীতে আসলে লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে, এটা কি কৃষিকে খুব বড় ড্যামেজ করবে? যদি এইরকম কোনো এস্টুরিতে, কারণ ওই জায়গাটা তো সমুদ্রের কাছাকাছি, সমুদ্র একটু পরেই, তো ওখানে যদি আপনার মনে করেন আপনার জোয়ার ভাটারও কিন্তু একটা চেঞ্জ আছে। যদি অমাবস্যা পূর্ণিমা হয় তখন কিন্তু জোয়ারের, যেটাকে আমরা স্প্রিং টাইড বলি আর কি, বাংলায় বড় কাটাল বলে আর কি, ওই সময় জোয়ারের পরিমাণ কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বেশি হয়। তো তখন যদি বেশি পানি ঢোকে, এই পানিগুলো তো লবণ পানি, সো এই পানিটা যদি ওই যেখানে বাঁধ ভাঙ্গা আছে ওখান দিয়ে যদি ঢোকে, তাহলে তো প্লাবন ভূমিতে যাবেই, তো গেলেই তো লবণ হয়ে যাবে, আর লবণ হলে তো কৃষিতে ক্ষতি হবে। আমরা সাতক্ষীরায় দেখেছি সেই আইলা সিডরের পরে একই মানে অবস্থা কিন্তু এখনো পরিবর্তন হয়নি। এটা হওয়ার কথা না, কারণ লবণ যদি একবার চলে যায়, আপনি যদি প্রোটেক্ট করতে পারেন, এটা লিচিং আউট হবে, বাট এটা হবে বৃষ্টিপাতের মাধ্যমে, এটা আস্তে আস্তে পার্কুলেট হয়ে নিচে চলে যাবে, তারপরে এটা রেডি হবে ফর এগ্রিকালচার ওয়ান্স এগেইন। সো এই লবণ পানির জন্যই তো সারা উপকূল জুড়ে এই পোল্ডার বাঁধ ব্যবস্থাপনা, যাতে করে লবণ পানি ঢুকতে না পারে। সো এটা একটা নোয়াখালীর ওই জায়গাটা আমি আগেও বলেছি যে ওই জায়গাটা একটা ড্রেনেজ প্রবণ জায়গা, ওখানে পানি নামানোটা একটু চ্যালেঞ্জিং। তো এর মধ্যে যদি এইরকম জিনিস আরো যুক্ত হয়, তবে একটা কথা বলে রাখি যে আমাদেরকে তৈরি থাকতে হবে, চিন্তার মধ্যে এই জিনিস রাখতে হবে। তার কারণ এইরকম ইরাটিক রেইনফল বিহেভিয়ার কিন্তু যদি ঢাকাতেও হয়, আমরা সেম প্রবলেমে পড়ব। আবার চিটাগাঙ্গে যদি হয়, কারণ আপনারা দেখছেন যে চিটাগাঙ্গে কোনো এক সময় 430 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কি অবস্থা হয়েছে খাতুনগঞ্জের, কি অবস্থা হয়েছে এটা আপনারা দেখেছেন। সো এই ধরনের ইরাটিক রেইনফল কিন্তু হবে। হ্যাঁ, এটা হবে ক্লাইমেট চেঞ্জের কারণে। সো এটা হলে এটা আমরা কিভাবে করব, কারণ আমাদের পরিকল্পনার মতো একটা কনসেপ্ট এখন মাথা নিতেই হবে, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা বানাই না কেন সেটা যেন ক্লাইমেট রেজিলিয়েন্ট হয়। যেমন যে স্কুলগুলো কলেজগুলো করা হবে সেটা যেন ওইভাবে চিন্তা করা হয় যে দুর্যোগের সময় এটা শেল্টার হিসাবে ব্যবহৃত হবে, এটা যেন উচ্চতাটা স্বাভাবিক পানির লেভেল থেকে একটু উপরে হয়। আর
এই জিনিসগুলো মাথায় নিয়ে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে হয়তো এই যে কামিং ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এটা মোকাবিলা করতে আমাদের সুবিধা হবে। কিন্তু ইদানিং একটা কথা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, সেটা এই বন্যাটা আসলে ঠেকানো যেতে কিনা, যে বাঁধের বিপরীতে একটা বাঁধ তৈরি করা, এটা একটা পপুলার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এইটাকে আসলে বাস্তবসম্মত? বাস্তবসম্মত বটেই। আপনি যদি আপনার আপস্ট্রিমে আমার দেশের ভিতরে আমি একটা ব্যারেজ করে ফেলি, তো তাহলে আমিও তো কন্ট্রোল করতে পারবো, অ্যাক্সেস পানি আসলে আমিও কন্ট্রোল করতে পারবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটার জন্য যে পরিমাণ রিসোর্স এবং পলিটিক্যাল উইল, সেটা হলো বড় বিষয়। যে আপার রাইপেরিয়ান কান্ট্রির সাথে, কারণ ইন্টারন্যাশনাল কতগুলো লস ভাইলস আছে, আপনি চাইলেই ওয়াটার স্ট্রিমের মধ্যে চাইলেই অনেক কিছু করতে পারেন না। সো এটা পলিটিক্যাল ডিসিশন, আমরা করতে পারি না। ভারতও তো আসলে অনেক কিছু আসলে করতে পারে না, পলিটিক্যাল ডিসিশন। আমি এই জায়গাটা এখানেই শেষ করব, আমার সময় একেবারেই শেষ। ক্যাপ্টেন মোহাম্মদ শফিউল আজম, কর্নেল ইন্তেখাব হায়দার খান এবং ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।